মেরুদণ্ড আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমাদের শরীরের। আমাদের বডির 90% ক্যালসিয়াম হাড্ডিতে থাকে। ইনফেকশন, টিবি, ক্রনিক টিবি ডিজিজটা এটা এত খারাপ যে এটা শুরুই হয় অনেক দেরিতে, কোনো লক্ষণ ছাড়াই। মেরুদণ্ডে ব্যথা হয় নাই এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের প্রায় যেটা একদম কমন সমস্যা সেটা হচ্ছে আমরা যারা সারাক্ষণ অফিসে বসে কাজ করি, বিশেষ করে যারা ডেস্ক ওয়ার্ক করি, ব্যাক পেইন কিন্তু তাদের কমন সমস্যা। তো এটা প্রতিরোধের উপায় কি? আপনি যেটা বলছিলেন যে ওষুধ খেলে মানে পেন কিলার খেলে কমে যায়, আবার হয়। তো সেটা যাতে আর না হয় সেটার কি উপায়? মাঝে মাঝে আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠে একটু হাঁটাচলা করে আপনি আবার ফ্রেশ হয়ে বসলেন। ব্যথার ওষুধ খেয়ে আরাম পায়, সহজলভ্য, ডাক্তারের ফিও দেওয়া লাগলো না, অ্যাপয়েন্টমেন্টের জন্য এত সময় লাগলো না। কিন্তু এটা তার কতখানি ক্ষতি করে, এই মেরুদণ্ডের ব্যথা সারতে গিয়ে সে আরেকটা প্রবলেম, কিডনির প্রবলেম করে ফেললো। সুপ্রিয় দর্শক, বাংলা নিউজ 24-এর স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী সুলতানা। আজ আমরা কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যা প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ ভুগে থাকেন, মেরুদণ্ডের ব্যথা। আমরা ঘাড়ে ব্যথা, পিঠে টান, কোমরে ব্যথা কিংবা হঠাৎ করে বসা দাঁড়ানোতে সমস্যা হলে অনেকে এটাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করি, কিন্তু অনেক সময় এই অবহেলায় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা জানবো কি কি কারণে মেরুদণ্ডে ব্যথা হতে পারে, কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি এবং কিভাবে আমরা তা প্রতিরোধ করতে পারি। আর মেরুদণ্ডের এসব সমস্যার গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার এস.এম. এহতেশামুল হক। ডাক্তার এস.এম. এহতেশামুল হক, আপনাকে বাংলা নিউজ হ্যালো ডক্টর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে ধন্যবাদ জানাতে চাই বাংলা নিউজ 24 টেলিভিশন আমাকে এখানে আসার সুযোগ করার জন্যে। আর আজকের যে টপিক্সটা অ্যাকচুয়ালি অর্থোপেডিক্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই ব্যাপারে আমরা কথা বলবো, আমরা ডিটেইলস কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় করে আমাদের স্টুডিওতে আসার জন্য। তো ডাক্তার এহতেশামুল হক, প্রথমে একটু আপনার সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ। ফার্স্টে আমি বলি, অ্যাকচুয়ালি আমি অর্থোপেডিক্সে কাজ করি 2006 থেকে। তার আগে MBBS পাস করি 1990-তে। নিপসাম থেকে MPH করি হচ্ছে 2001-এ। 2006 আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে অর্থোপেডিক্সে অর্থো পরিদর্শন করি। তারপর আসলে এই তো পথ চলা দীর্ঘদিন আসলে অর্থোপেডিক্সের সাথেই। এর মধ্যে আমি কাজ করি পপুলারে, বিকেলে চেম্বার করি। আর পপুলার যেটা শ্যামলীতে ভবন 1, আর হচ্ছে আমি 35 বছর ধরেই ইনস্টিটিউট অফ জেনেটিক মেডিসিন, যেটা প্রবীণ হাসপাতাল, ওখানে কাজ করি বয়স্কদের সাথে। জি, কারণ সমস্যাটা বেশিরভাগ বয়স্কদেরই হয়। জি হ্যাঁ। তো প্রথমে একটু জানতে চাই যে আমাদের শরীরে আসলে মেরুদণ্ডের ভূমিকাটা কি? দেখেন, আমরা সবসময় কথা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। এই উদাহরণটা এই জন্য দিচ্ছি যে মেরুদণ্ড হচ্ছে একটা আর্কিটেকচার, একটা কাঠামো যার উপরে দাঁড়িয়ে আমরা, একটা ফাউন্ডেশন। সো একটা জাতি যেমন শিক্ষা উন্নত হলে একটা সুদৃঢ় একটা অবস্থানে থাকে, আমাদের শরীরের মেরুদণ্ডের ভূমিকা তাই। লোকোমোটর সিস্টেম, আমরা হাঁটাচলা করি, কাজ করি, নিচু হই, উঁচু হই, সব কিছুই করি আসলে মেরুদণ্ডের জন্য। এবং মেরুদণ্ড আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমাদের শরীরের। যেমন ধরেন ব্রেন, এটাকে প্রোটেক্ট করে। মেরুদণ্ডের এই যে অংশগুলো, যেগুলো স্পাইনাল কর্ড, ব্রেন থেকে সরাসরি একদম নিচ পর্যন্ত স্পাইনাল কর্ড যায়, মেরুরজ্জু, এটার ব্রাঞ্চগুলো হাতে পায়ে যায়, এগুলোকে সুরক্ষা করে। আমাদের শারীরিক যে স্ট্রাকচারটা এই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেরুদণ্ড মানে আমাদের 2 রকম, আমরা বলি স্কেলেটন, 206টা হাড্ডি নিয়ে তৈরি। এর মধ্যে মেরুদণ্ডটা হচ্ছে এক্সিয়াল স্কেলেটন, সোজাসুজি। তো এটা সামনে বেন্ড হয়, এর উপর আমরা হাঁটি, ডাইনে বামে ঘুরতে পারি, মেরুদণ্ড ওজন বহন করি। অ্যাকচুয়ালি মেরুদণ্ডের দুর্বলতা যদি কারো হয়, সেই মেরুদণ্ডহীন হয়ে গেল, মানে তার তো আর করার কিছু থাকবে না। আমরা মেরুদণ্ডের ব্যাপারে যে ব্যাপারগুলো আপনি বলছেন যে সমস্যা হতে পারে, এগুলোর মধ্যে একজন মানুষের হাঁটাচলা, তার বসার স্টাইল, তার দীর্ঘক্ষণ কাজ করার ইতিহাস, নিচু হয়ে কাজ করা, স্পোর্টস অ্যাক্টিভিটি, কিংবা যে কোনো আঘাতজনিত কারণে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে।
এছাড়াও যে ব্যাপারগুলো আছে, যেমন আমি প্রবীণ হাসপাতালের কথা বললাম, বয়সজনিত কারণে মেরুদণ্ডের অস্থিক্ষয় এবং এটাকে বলা হয় অস্টিওপোরোসিস, এটা কি হাড় ক্ষয় যেটা? হাড় ক্ষয় যেটা, এটা মেরুদণ্ডের জন্য একটা বড় ধরনের সমস্যা। এই অস্থিক্ষয়ের ব্যাপারটা এরকম যে এটার কোনো লক্ষণ প্রথমে প্রকাশ পায় না, এজিং প্রসেসে আসলে এই হাড্ডি ক্ষয় ব্যাপারটা চলে আসে। আমরা জানি যে মেরুদণ্ডের এবং স্কেলেটনের 90% হচ্ছে ক্যালসিয়াম থাকে, আমাদের বডির 90% ক্যালসিয়াম হাড্ডিতে থাকে। এই হাড্ডির সুরক্ষা জন্যে আমরা আসলে সবসময়ই সচেষ্ট হই না, সবসময় আমরা ডাক্তারের কাছে যাই না। মেরুদণ্ডের ব্যথা হলে যে ব্যাপারগুলো হতে পারে, যেমন মেরুদণ্ডর একটা আরেকটা স্লিপ করতে পারে। আমরা যদি এইভাবে ভাগ করি যে সার্ভাইকাল স্পাইন ঘাড়ের অংশে 7টা, তারপর হচ্ছে বুকের অংশ 12টা, এবং তারপরে হচ্ছে নিচে হচ্ছে লাম্বোস্যাক্রাল, যেটা আমরা এই প্রসঙ্গে আসবো। ওকে, মানে এটা নিয়ে আমরা আবার ডিটেইলস আলোচনা করব, কিন্তু তার আগে একটু জানতে চাই, আপনারা তো যখন আপনারা কাজ করেন হাসপাতালে, রোগীরা কি কি ধরনের মেরুদণ্ডের সমস্যা নিয়ে সাধারণত আপনাদের কাছে যায়? ম্যাক্সিমাম রোগীরা আসে হচ্ছে লো ব্যাক পেইন নিয়ে। যেমন হঠাৎ করেই সে ভারী কিছু করতে গেছে, আনঅ্যাকাস্টম এক্সারসাইজ আমি বলি, যে ভারী কিছু করতে গেছে, কিংবা উপর থেকে পড়ে গেছে, কিংবা হঠাৎ করে ঘুম থেকে একদিন উঠে দেখে তার মেরুদণ্ডের মধ্যে ব্যথা। হয়তো আগে কয়েকদিন আগে এরকম ভারী কিছু করেছে। এবং ওই যে বললাম যে হাঁটার স্টাইল, পোশ্চার, গেস্টার, তার যে সিস্টেম, তার মধ্যে যেমন লং জার্নি করা, তারপরে দীর্ঘক্ষণ আপনার কোমরে ব্যথার কারণ দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা। যেমন একজন পাইলট খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, উনি প্যাসেঞ্জারদের অনেক দূরে নিরাপদে পৌঁছে দেন, কিন্তু মাঝে মাঝে লং ফ্লাইটগুলো 7 ঘন্টা 8 ঘন্টা নন স্টপ, তারা একজন বাস ড্রাইভার, একজন পাইলট, তাদের এই যে লং টাইম বসে একভাবে থাকতে হয়, কিংবা আপনিও অফিসে যে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, এই যে দীর্ঘক্ষণ বসে থাকার জন্য মাসেলগুলো যেগুলো কাজ করে, আপনি জানেন 206টা হাড্ডি আমাদের শরীরে, মেরুদণ্ডের 33টি। এই 33টি হাড্ডির মধ্যে উপরেরগুলো চেয়ে সবচেয়ে নিচের গুলোতে, যেমন লাম্বোস্যাক্রাল স্পাইন আমরা বললাম, লো ব্যাক পেইন এখানে হয় বেশি, কারণ এখানে মুভমেন্টটা বেশি হয়। এছাড়া আমরা যেটা বলতেছিলাম যে দীর্ঘক্ষণ বসে থাকা ছাড়াও স্পোর্টস ইনজুরি তো হতে পারে, লো ব্যাক পেইন, তারপরে হাড্ডি স্লিপ করতে পারে, এক জায়গাতে আরেকটু সরে গেল, এটা ট্রান্সলেশন স্পন্ডাইলোলিস্থেসিস বলি, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেটা আমাকে বলি, ঘাড়ে ব্যথা নিয়ে আসতে পারে। আর হতে পারে রেয়ার কজ, যেমন এগুলো খুব বেশি না হলেও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুরো মেরুদণ্ডেরই যে কোনো জায়গায়, সবচেয়ে বেশি হয়তো থোরাসিক রিজিয়ন, বুকের পিছনের দিকে হতে পারে। এটা হলো টিবি, পস্ট ডিজিজ যেটাকে আমরা বলি। তো উন্নত বিশ্ব হচ্ছে আমাদের তৃতীয় বিশ্বে, কিংবা আমরা উন্নত একটা দেশের মধ্যে পড়ি এখন, যে আর্থিক দিক দিয়ে আমরা অনেকখানি উন্নত, আমাদের চিকিৎসা সেবাও অনেকখানি উন্নত। প্রাইমারিলি যদি এইগুলোর কারণ জানা যায়, যেমন একটা বাদ গেছে, এটা হচ্ছে ইনফেকশনের মধ্যে হয়, টিবি, এছাড়াও যে কোনো ইনফেকশন, তারপরে আরও আছে, যেমন ধরেন বাত জাতীয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিংবা সেরোনেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আমরা বলি, অ্যানকাইলোসিং স্পন্ডিলাইটিস, নামগুলো যদিও কঠিন, তারপরে এইভাবেই রিউমেটিক ফিভার একটা আলাদা জিনিস। রিউমেটিক ফিভার ছোটবেলায় হয়, মানে ছোটবেলা থেকে 20-25 বছর বয়স পর্যন্ত হয়। তো এটা আলাদা, এটা বাত এবং এটা ব্যথা থাকে, এটা এক ধরনের বাত। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ অটো ইমিউন ডিজিজ। এটা কোনো কারণ নাই যে আমি এই ব্যাপারে লাইফস্টাইল কি আমার অন্য কোনো ব্যাপারে আমার অসুবিধা হচ্ছে তার জন্য নয়, আমি দায়ী না। অটো ইমিউন ডিজিজ, শরীরের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া একটা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ক্ষতিগ্রস্ত হয় মেরুদণ্ড। আচ্ছা, আপনি যেগুলো কারণ বললেন, এইসব কারণ থেকে আসলে মূলত হাড়ের সমস্যাগুলো হয়। কোন কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এই লক্ষণটা আসলে অত্যন্ত মারাত্মক হতে পারে? মেরুদণ্ডের এই যে সমস্যা, এগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সব সম্পর্কে আমরা আলোচনা করব। এর মাঝখানে যেটা আপনি বলছেন যে লক্ষণগুলো কি কি, ধন্যবাদ। লক্ষণ হচ্ছে মেরুদণ্ডে ব্যথা, ফ্রিলি হাঁটাচলা করতে না পারা, যেমন ফরওয়ার্ড বেন্ডিং, নামাজ পড়তে গিয়ে সে রুকু দিতে পারতেছে না, সিজদা দিতে পারতেছে না, কিংবা
সে লো কমরে বসতে পারতেছে না, কিংবা হাঁটাচলাগুলো ফ্রি না। একজন মানুষ যেভাবে স্বচ্ছন্দে হাঁটাচলা করে, হঠাৎ করে তার এরকম ফ্রিনেসটা চলে গেল এবং ব্যথা প্রচণ্ড হতে পারে। যেমন লো ব্যাক পেইনে, মানে আমরা বলি যে লাম্বার স্পন্ডাইলোসিস, হাড্ডিগুলোর মধ্যে যে প্রবলেমটা হয়, ডিজেনারেটিভ চেঞ্জ, বয়সজনিত কারণে, আর অন্যান্য কারণে, আঘাতজনিত কারণে, ইনফেকশনের জন্য। সো ওই রোগীটা প্রাথমিক পর্যায়ে যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা চিকিৎসা দিলে আসলে ভালো হয় তাড়াতাড়ি। আদারওয়াইজ এটা অপারেশন পর্যন্ত গড়াতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা বলছি যে মেরুদণ্ডের এই অসুখগুলোর মধ্যে ইনফেকশন, টিবি, ক্রনিক টিবি ডিজিজটা, এটা এত খারাপ যে এটা শুরুই হয় অনেক দেরিতে, কোনো লক্ষণ ছাড়াই। তো লক্ষণ কিছু কিছু থাকে, যেমন জ্বর থাকতে পারে, হালকা ব্যথা থাকতে পারে, মৃদু। তো এই অবস্থায় যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে আমরা যদি ধরতে পারি যে এটা প্রাইমারি স্টেজে টিবি ইনফেকশন, তাহলে কিন্তু ওই রোগীর ভবিষ্যতে আর অপারেশন হয় না, জটিলতা হয় না, এবং রোগী তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে। আপনি জানেন যে কোনো সময় মেরুদণ্ডে ব্যথা হয় নাই এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের সবারই কম চলাফেরা, বেশি হয়। উঠা বসা সবকিছুর মধ্যেই আসলে হতে সমস্যা পারে। হচ্ছে। তো মেরুদণ্ডের ব্যথার জন্য মুড়ি মুরগির মতো ওষুধ না খেয়ে অনেকেই ওষুধের দোকানে গিয়ে 2টা ওষুধ খায়, কোনো পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক পর্যায়ে করে না। ডাক্তারও তো আসলে কেউই চায় না যে একটা রোগী আরও বেড়ে যাক, তার প্রাথমিক পর্যায়ের জন্য সেরে যায়। এই প্রাথমিক পর্যায়ে যদি লক্ষণগুলো প্রকাশ পায়, ব্যথা, জ্বর, ভালোভাবে হাঁটতে না পারা, বসতে না পারা, উঠবস করা, স্কোয়াটিং, নিচে না বসা পারতেছে না, এগুলোর জন্যে যদি সে গুরুত্ব না দিয়ে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমায়, তাহলে এটা আরো সামনের দিকে আরো বাড়তে পারে এবং জটিলতার পর্যায়ে পড়তে পারে। একদমই তাই। অনেকে তো ব্যথার ওষুধ খান না জেনে আসলে। জি, তো এই মেরুদণ্ডের চিকিৎসায় সায়াটিকা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা আগে বলছিলাম যে মেরুদণ্ড সুরক্ষা করে, ট্রান্সমিট করে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে কন্টিনিউশন অফ ব্রেন, নিচের দিকে যাচ্ছে। আসলে আমাদের মেরুদণ্ড আমরা যদি ছবি দেখাতে পারতাম, সেটা হচ্ছে যে সামনের অংশ বডি, তারপরে পিছনের অংশ ল্যামিনা, তার মাঝখানে হচ্ছে ফ্যাসেট জয়েন্টের মতো। মাঝখান দিক দিয়ে একটা ক্যানাল থাকে। এই মেরুরজ্জু একদম স্পাইনাল কর্ড শুরু হয়েছে মেডাল অবলাঙ্গাটা, মাথার খুলি ফুটোর মধ্যে দিয়ে মেডাল অবলাঙ্গাটা, এটা ব্রেনের সাথে সম্পর্কিত। তারপরে সে ট্রান্সমিট করে সব নার্ভগুলো বাইরের দিকে, যেমন ঘাড়ের রিজিয়নে। এগুলো আমরা বলি যে আমার প্রবলেমটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, ঘাড়ে, সবাই জানে, কিন্তু এটা রেডিয়েট করতেছে রেডিকুলোপ্যাথি হাতের দিকে। হাতে। এই যে সম্পর্কটা নার্ভের সাথে, এরকম সবচেয়ে বেশি হচ্ছে মেরুদণ্ডের নিচের দিকে, লো ব্যাক পেইন। এইগুলো নিচের দিকে যায়। আপনারা জানেন যে নিচে মানে পায়ের একদম পুরোটা যেতে পারে। যে নার্ভের মধ্যে দিয়ে যায় এটাকে বলা হয় সায়াটিক নার্ভ। আচ্ছা, তো কোমরে যদি থাকে আমরা বলি লাম্বাগো। আর যদি রেডিকুলোপ্যাথি, সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশন, এটা সাধারণত পেছনের দিক দিয়ে যায়, আমাদের লোয়ার লিম্বের মানে নিচের অংশের পায়ের পিছন দিক দিয়ে যায়, কাপ মাসেল পর্যন্ত যেতে পারে, আরও নিচে যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সায়াটিক নার্ভটা বোঝা যায় ডিস্ট্রিবিউশন অনুযায়ী। সায়াটিক নার্ভটা তখন হয়তো কোনো চাপের মধ্যে আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, আবার চলে আসলাম অন্য জায়গায়, যে কোনো এরকম মেরুদণ্ডের ব্যথায় ওষুধ না খেয়ে, ডাক্তার না দেখিয়েও রোগী যদি বিশ্রাম নেয়, তাহলে কিন্তু অনেকখানি ভালো হয়। কিন্তু আমরা যেটা করি যে আমরা একদিনও বিশ্রাম নিতে চাই না, আমাদের রুটিন কাজকাম চালিয়ে যেতে চাই, আর ওষুধ খেয়ে কমাতে চাই। দিস ইজ ভেরি ব্যাড অ্যাকচুয়ালি। এটা একটা সবার জন্যে ইনফরমেশন যে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিলে প্রাথমিক পর্যায়ে জিনিসটা ধরা পড়লে, যেমন ওষুধ দেওয়ার আগেই আমাকে বেড রেস্ট দিতে হবে, তাকে স্কোয়াটিং বন্ধ করতে হবে, ফরওয়ার্ড বেন্ডিং বন্ধ। অনেক সময় আমরা এগুলোর জন্য কোমরে একটা বেল্ট দিই, সাপোর্ট। তো আপনি ওষুধ খেলেন কিন্তু ব্যথা চলে গেল, কমে গেল, আবার ইট উইল কাম ব্যাক, কারণটা তো আপনি জানতে পারলেন না। সো প্রাইমারি স্টেজে, প্রাথমিক পর্যায়ে যদি রোগীরা মেরুদণ্ডের ব্যথার ব্যাপারে খোঁজ খবর নেয় ডাক্তারের কাছে এসে, তাহলে উপকৃত হয় সবাই। আমাদের প্রায় যেটা একদম কমন সমস্যা, সেটা হচ্ছে আমরা যারা সারাক্ষণ অফিসে বসে কাজ করি, বিশেষ করে যারা ডেস্ক ওয়ার্ক করি, ব্যাক পেইন কিন্তু তাদের কমন সমস্যা। তো এটা প্রতিরোধের উপায় কি? আপনি যেটা বলছিলেন যে ওষুধ খেলে, মানে পেন কিলার খেলে কমে যায়, আবার হয়। তো সেটা যাতে আর না হয়, সেটার কি উপায়? খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। অ্যাকচুয়ালি আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
সো প্রিভেনশন আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি যেন না হয়, কেন হয় যদি জানি তাহলে সেটা প্রিভেন্ট করা সম্ভব। দীর্ঘ সময় ধরে একইভাবে বসে থাকা, আমরা যে কাজটা করি আমাদের বেস্টটাই আমি দিতে চাই। যেমন এই মুহূর্তে আমরা সাক্ষাতে কথা বলতেছি, আমাদের ক্যামেরার পিছনে অনেকজন কাজ করতেছে, সবাই তাদের বেস্টটা দিতে চায়। সো আমার মাইন্ড এবং আমার থট সব কিছুই আমি কম্পিউটারের মধ্যে কিংবা অন্য কোনো কাজের মধ্যে মনোনিবেশ করলাম। আমার বসার ব্যাপারে কতক্ষণ বসে আছি, যেমন দীর্ঘক্ষণ কম্পিউটারে 5-6 ঘন্টা ধরে কাজ করে অনেকে আছে। এর প্রতিরোধের ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠে একটু হাঁটাচলা করে আপনি আবার ফ্রেশ হয়ে বসলেন। মানে নন স্টপ কাজ করা, বসা যাবে না। যেমন দাঁড়িয়ে থাকার ব্যাপার, আপনি জানেন যে অনেক সিকিউরিটি, আর্মিতে, ডিফেন্সে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ, 5-6 ঘন্টা 7 ঘন্টা। ট্রাফিক পুলিশরা কি করেন, ওনারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন। এটা মুভমেন্টের মধ্যে কোনো অসুবিধা নাই। একভাবে যদি আপনি বসে থাকেন তাহলে এই যে ব্যাক মাসল, আমাদের মেরুদণ্ডের চারপাশের মাসলগুলো আমাকে সোজা করে রাখছে মেরুদণ্ড, এগুলো ফ্যাটিক হয় কাজ করতে করতে। তাদের তো কাজ না করলে মেরুদণ্ড সোজা করবে কিভাবে, তখন আসলে প্রবলেম হয় আস্তে আস্তে এটাতে। এবার একটু জানতে চাই যে ডিস্ক প্রোলাপস আর স্লিপ ডিস্ক কি এটা একই সমস্যা, দুটো কি একই সমস্যা কিনা? অ্যাকচুয়ালি তাই। ডিস্কটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল, মানে মেরুদণ্ডের কথা বললাম 7টা 12টা 5টা, আর নিচে হচ্ছে নন ওয়েট বেয়ার করে না এরকম আরো 5টা স্যাক্রাম। তো আমরা প্রত্যেকটার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যেমন আমি উদাহরণ দিতে পারি, ব্যাম্বু মানে একটা বাঁশের গিরা এরকম, এই 33টা হাড্ডি নিয়ে একটা কলাম। তো সবচেয়ে নিচের দিকে কলামটার ওজন বেশি পড়বে, যেমন 33 তলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে তো সবচেয়ে বেসমেন্টে সবচেয়ে বেশি পড়বে। তো ইন্টারভার্টিব্রাল ডিস্কটা ওজন বহন করে, শক অ্যাবজর্ব করে এবং এর মধ্যে মুভমেন্ট হয়। বাঁশের কিন্তু তা না, গিরাটা ফিক্সড, কিন্তু আমাদের তো সবসময় মুভমেন্ট হয়। সবচেয়ে বেশি মুভমেন্ট হয় সার্ভাইকাল রিজিয়নে, সবচেয়ে মুভমেন্ট হয় লাম্বা স্যাক্রাল রিজিয়নে, কোমরের। এই কোমরের মধ্যে মুভমেন্ট করতে করতে কখনো ডিস্কটা হচ্ছে নরম, শক অ্যাবজর্ব করে, সেন্ট্রালি বেশ নরম, ওইটা অনেক সময় প্রট্রুশন হয়, যে ক্যানাল দিয়ে যাচ্ছে তার বাইরে একটু বেরিয়ে আসছে, ডিস্কটা ফেটে যেতে পারে। বেরিয়ে এসে তখন নার্ভের মধ্যে চাপ লাগে। বেসিক্যালি হাড্ডির ব্যথা কখনোই হয় না হাড্ডি ভেঙে না যাওয়া পর্যন্ত, কিন্তু ডিস্ক প্রলাপস মানে প্রট্রুশন, বেরিয়ে আসা। স্লিপটাও তাই অ্যাকচুয়ালি, যেমন ইনজুরিতে ডিস্কটা একটু স্লিপ করে বেরিয়ে আসলো, তখন নার্ভের উপরে চাপ দিচ্ছে। কোন নার্ভ? ঘাড়ের দিকে হলে তো ব্রাকিয়াল প্লেক্সাস, হাতের সব নার্ভ, আর কোমরের দিকে মেইন নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ। এটি কেন হয় আর কাদের বেশি হয়? এটা ধরেন বয়সজনিত কারণে, ডিজেনারেশন তো সব কিছুরই। আমার চুলের ডিজেনারেশন হবে, দাঁতের হবে, আমার হার্টের হচ্ছে, মেরুদণ্ডের ডিজেনারেশন হচ্ছে। সো ইন্টারভার্টিব্রাল ডিস্কেরও ডিস্ক ডিজিজ, এটারও ডিজেনারেশন হয়। ডিজেনারেশন হলে ওর ক্ষমতা, ওয়েট বেয়ারিং ক্ষমতা কমে যায়, তখন সে বেরিয়ে আসতে পারে। এছাড়া রোড অ্যাক্সিডেন্ট, আনঅ্যাকাস্টম এক্সারসাইজ এবং পুয়ার পোস্টার, বসে থাকার ভঙ্গি ভালো নয়, নিচে বসছে দীর্ঘক্ষণ। যেমন আমাদের সারা জীবন ধরে আমরা দেখছি আমাদের মা, চাচি, খালারা নিচে বসে ওনারা দীর্ঘদিন কাটাকুটি করেন, কিন্তু আসলে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে ভালো হয় বসে থাকার চেয়ে। নিচু হয়ে কাজ করতে গেলে, যেমন আপনি ভেরি সিম্পল, একটা জুতো পরতে গেলেও, ফিতে বাঁধতে গেলেও আমরা নিচু হই, কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারি যে না, এইভাবে হাত পা উঠে আমি জুতোটা বাঁধবো, তাহলে কিন্তু আমার মেরুদণ্ডের উপর চাপ লাগে না। এইভাবে স্পোর্টস ইনজুরি যে হয় এগুলোতে খুব কমন স্পোর্টস ইনজুরি, কিন্তু তারপরেও একটা প্লেয়ার কি খেলতে পারবে না? হ্যাঁ, তারা তো ওয়ার্ম আপ করে 90 মিনিটের জন্যে, ক্রিকেট প্লেয়াররা সারাদিনের জন্যে, তারা অ্যাডাপ্টেড, বাট নট মি। আমি হঠাৎ করে যদি দৌড় দিতে যাই, আমি হঠাৎ করে যদি খেলতে যাই, আমি হঠাৎ করে যে কাজগুলো করি না ভার বহন, যেমন আমার টেবিলটা উঠিয়ে আমি আরেক জায়গায় নিতে গেলাম, এরকম এই ব্যাপারগুলোর থেকে আসলে সাবধান থাকতে হবে। মেরুদণ্ডের সুরক্ষা কিরকম? মেরুদণ্ডকে রেস্ট দিতে হবে, যত চাপ কম দেওয়া যায়, হ্যাঁ, সুরক্ষিত থাকবে। আর সেক্ষেত্রে ব্যথা ছাড়া আর কি কি উপসর্গ হয়?
ব্যথা ছাড়া ভেরি আগলি পোশ্চার, যেমন একটা মানুষ হেঁটে বেড়াচ্ছে, ই ওয়াজ টল, লম্বা একজন মানুষ ছিল, মেরুদণ্ড আস্তে 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 বাঁকা হয়ে যেতে পারে। দ্যাট ইজ কল কাইফোসিস। স্কোলেসিস হতে পারে, এরকম টুইস্টেড হতে পারে, তার হাঁটার ভঙ্গি পাল্টে গেল মেরুদণ্ডে ব্যথার জন্যে। আচ্ছা, আচ্ছা। আর যেটা হয় আমরা সবসময় উল্লেখ করি, এখন কি উল্লেখ করব, অস্টিওপোরোসিস। জনগণ কিন্তু সচেতন, এখন মানুষ সবাই জানেন যে অস্টিওপোরোসিস মানে হচ্ছে অস্থি ক্ষয়। এই অস্থি ক্ষয়টা ইনভাইটেবল বয়সজনিত কারণে, কিন্তু সবাই জানে না যে এটা প্রতিরোধ করা যায়। যেমন আমি একটু বলি, যদি আপনি বলতে বলেন, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কন্টেন্ট যদি আমরা সাফিসিয়েন্ট না নিই, তাহলে মেরুদণ্ডে ভালো থাকবে কীভাবে? আমাদের বডির 99% ক্যালসিয়াম হচ্ছে হাড্ডির মধ্যে, মেরুদণ্ডের মধ্যে, অন্যান্য হাড্ডির মধ্যে। তো এই ব্যাপারগুলো যদি অনেক কম হয়, অস্টিওপেনিয়া প্রথম দিকে কম, অস্টিওপোরোসিস ভিতরে পোরাস হয়ে যায়, ক্যালসিয়াম কম। সো অনেকেই এই ব্যাপারটার জন্য নিজে নিজে ক্যালসিয়াম খেতে থাকেন, কিন্তু একটা বয়স হলে অস্টিওপোরোসিস তৈরি যেন না হয়, শুধু ক্যালসিয়াম সাফিসিয়েন্ট নয়, কারণ ভিটামিন ডি, আপনারা শুনছেন ভিটামিন ডির কথা, যদি সাফিসিয়েন্ট না থাকে, আমি যতই ক্যালসিয়াম খাই, বডি উইল নট টেক, গ্রহণ করার ক্ষমতা কম। আরও আছে হচ্ছে ভিটামিন K2, সেটা কীরকম? রক্তনালীতে প্রবাহমান যে ক্যালসিয়াম, এটাকে হাড্ডিতে পৌঁছে দেওয়ার ব্যাপারে ভিটামিন K2-র একটা বিরাট গুরুত্ব। আমরা একটা জিনিস জানি না, শুধু ওষুধ না, প্রকৃতি তার নিয়মে সব প্রতিরোধ ক্ষমতা করে রাখছে। নাম্বার 1 এক্সারসাইজ। তাহলে ল্যাক অফ এক্সারসাইজ বলতে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে তা নয়, হাঁটা চলা। আমরা যারা সেডেন্টারি লাইফ লিড করি, তারা রোদের আলো তাদের স্পর্শই করে না, অসহ্য স্পর্শ। একদমই, এটা ঠিক। ফ্রি আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন সৃষ্টিকর্তা, স্কিনের উপরে সূর্যের আলো পড়লে ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি কমে গেল শরীরে, আমি যতই ক্যালসিয়াম খাই কোনো লাভ নেই, অ্যাবজর্পশন কম হবেই না। নাম্বার 2, প্রকৃতির মধ্যে যেমন দুধ, ডিম, ছোট মাছ, যেমন বলা হয় যে যাদের বয়স একটু বেশি, প্রেশার বেশি, হাইপার টেনশন, ডায়াবেটিস, বয়স্কদের তো আরও এরকম অনেক ডিজ একসাথে থাকতে পারে, তাদের ডাক্তাররা বলেন আপনি প্রোটিন খাবেন না, আপনি ফ্যাট খাবেন না, আপনি দুধ খাবেন না, ডিম খাবেন না। তো ক্যালসিয়ামটা কোথায় পাবে? খেতে হবে, ইয়েস। আমরা বলি যে ফ্যাট কম খান, প্রোটিন খেতে হবে, আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন কুসুম সহ একটা ডিম, এটি কিন্তু কোনো ক্ষতিকর ব্যাপার না। তারপর ছোট মাছ, ভেজিটেবলস যেগুলো আছে, গ্রিন ভেজিটেবলস, এই খাদ্যাভ্যাসও একটা বড় ব্যাপার মেরুদণ্ডের ব্যথার স্বাস্থ্যকর ব্যাপারে। খাদ্যাভ্যাসটা খুবই জরুরি। জি এই জি ক্ষেত্রে। জি এখন বয়স্করাও চাইলে দুধ ডিম খেতে পারেন ডাক্তারের জি পরামর্শে। খেতে পারেন। যেমন দুধের মধ্যে আপনার ননিযুক্ত দুধ নয়, ফ্যাটটা সরিয়ে, বাদ দিয়ে। হ্যাঁ, এটা স্ক্যাম মিল্ক যেটা বলা হয়, এটা খুবই উপকারী। যেমন দই আছে, পনির আছে, এগুলো যথেষ্ট ক্যালসিয়াম, ছোট মাছের মধ্যে যথেষ্ট ক্যালসিয়াম। আর ভিটামিন ডির কথা যেটা বললাম, আবার উল্লেখ করি যে এটা আমাদের সূর্যের আলোতে মাঝে মাঝে হাঁটাচলা করা দরকার, এক্সারসাইজও করা দরকার। এই তিনটা ব্যাপার লাইফস্টাইল চেঞ্জ না করলে সবারই এই প্রবলেমটা হতে পারে। লাইফস্টাইল চেঞ্জ, Yes. খাদ্যাভ্যাস এবং একই সঙ্গে এক্সারসাইজ, এই Exercise. তিনটা জিনিস যদি মেইনটেইন আর করা যদি যায়। ওষুধ দরকার হয়, যেমন আপনি বললেন যে সায়াটিকা, এটাতে এত ব্যথা হতে পারে যে রোগী তার ভারসাম্য হারিয়ে ফেলতে পারে, সে একদম অসুস্থ হয়ে পড়তে পারে, বিছানায় পড়ে যেতে পারে। তো ইসের পাশাপাশি তার এই সব কিছুর পাশাপাশি ডাক্তার দেখানো দরকার। আমরা এক্সরে করে প্রাথমিক পর্যায়ে অস্থি ক্ষয়ও বুঝতে পারি, কিংবা অন্য কোনো প্রবলেম, যেমন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ডিজেনারেশন, লাম্বার স্পন্ডাইলোসিস বুঝতে পারি, তাদের সেভাবে চিকিৎসা দিতে পারি। ব্যথার ওষুধ দেওয়া যাবে না তা নয়, কিন্তু বয়স্কদের জন্যে, যাদের আরও কম্প্রোমাইজড কিডনি, তাদের জন্যে এমন ব্যথার ওষুধ দিতে হয় যেগুলো কিডনি স্পেয়ারিং। সো আমার কিডনির কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি খেতে খেতে, যেমন আমাদের প্রায় বলা হয় যে ওষুধ কিন্তু ম্যাক্সিমাম কোনো স্পেশালিস্ট, কোনো এমবিবিএস ডক্টর, কোনো কোয়ালিফাইড ডক্টরের কাছে না গিয়ে
ফার্মেসিতে তারা সরাসরি কেনে কয়েকদের কাছ থেকে, ব্যথার ওষুধ খেয়ে আরাম পায়, সহজলভ্য, ডাক্তারের ফিও দেওয়া লাগলো না, অ্যাপয়েন্টমেন্টের জন্য এত সময় লাগলো না। কিন্তু এটা তার কতখানি ক্ষতি করে, এই মেরুদণ্ডের ব্যথা সারতে গিয়ে সে আরেকটা প্রবলেম, কিডনির প্রবলেম করে ফেললো। সো আমরা বলবো যে অল্পতেই আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান, নাহলে অন্তত ধারে কাছে চিকিৎসক পান, কোয়ালিফাইড তাকে দেখান, উনি আপনাকে পথ দেখাবে। কিন্তু সেই পথে তো আপনাকে হাঁটতে হবে, অবশ্যই চিকিৎসকের কাছে তো যেতেই হবে। যেতে হবে তো- এবং ওনার পরামর্শগুলো শুনতে হবে। কোন পর্যায়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? ব্যথা। যেমন আমরা বলি যে মেরুদণ্ডের যে কোনো ব্যথাই আপনি প্রথমে বিশ্রাম নেন। যদি বিশ্রাম এবং যেমন না পা আমরা খেতে পারি, আপনি জানেন যে কিছু ওটিসি আবার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো ডাক্তারে না জিজ্ঞেস করে খাওয়া যায়, যেমন ইসমোপ্রাজল, তারপরে গ্যাস্ট্রিকের হাইপার অ্যাসিডিটি কথা বলতেছে, এগুলো খায় না, এগুলো খাওয়া যায় কিছু কিছু। ব্যথার ওষুধের মধ্যে না পা, এটা মানে ওটিসি, এগুলো খেলে ব্যথা যদি না কমে তখন যাওয়া উচিত। আপনি জানেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি হচ্ছে লো ব্যাক পেনের জন্য হসপিটাল অকুপাইড। আমাদের দেশে তো আমরা লো ব্যাক পেনের রোগী হাসপাতালে ভর্তি রাখতেই পারি না, যেখানে ইমার্জেন্সি যে রোগীগুলো লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডিজাস্টার, তারপরে এখন তো জানেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। সো এই যে পঙ্গু হাসপাতাল বলেন, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা হাসপাতাল, ইনস্টিটিউট এবং রিহেবিলিটেশন হাসপাতাল, কিন্তু 1000 বেড হলেও রোগী তো অনেক বেশি। সো মেরুদণ্ডের ব্যথা নিয়ে কোনো রোগী হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ নাই। যদি সে প্রাইভেট কোনো হাসপাতালে ভর্তি হতে চায়, দ্যাটস দ্য আদার থিং, কিন্তু এটা তো আসলে টাকা পয়সার ব্যাপার আছে। সো আমার মনে হয় রেস্ট নিয়ে যদি ঠিক না হয় তখন ডাক্তারের কাছে আপনি যান, উনি ইনভেস্টিগেশন করে দেখুক, কিছু না হলে ভালোই। আর যদি কোনো কারণ থাকে, যেমন আমরা বললাম রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড কার্লিং স্পন্ডিলাইটিস, এই সমস্ত অসুখগুলো বাত জাতীয়, সেরো নেগেটিভ এবং সেরো পজিটিভ, এইগুলো কিন্তু আসলে ফার্মাসিউটিক্যালস কিছু সাপোর্ট দিতে হয়, ওষুধ দিতে হয়। লাইফস্টাইল তো সবচেয়ে আগেই, তারপরেও কিছু ওষুধের দরকার আছে। যেমন ইনফেকশন, টিবি, আমরা বুকে টিবি হলে সাধারণত 6 মাসের একটা প্রোগ্রাম থাকে, গভর্নমেন্ট ফ্রি দেন এই ওষুধগুলো, বাংলাদেশ সরকার একদম ফ্রি দেন, 1 নম্বর ওষুধটাই। আর মেরুদণ্ডে যদি হয়, দ্যাট ইজ অস্টিও আর্টিকুলার টিবি, 18 মাস থেকে 24 মাস পর্যন্ত ওষুধ খাওয়াতে হয়, গভর্নমেন্ট কিন্তু ফ্রি দেন। তো উনি যদি নাই জানেন আমার কি হয়েছে, তাহলে ওষুধ খাবে কিভাবে? যখন ডায়াগনোসিস হলো তখন না হয় তার টিবির ওষুধ লিখলে মেরুদণ্ড আস্তে আস্তে রিকভারি হবে। আদারওয়াইজ পস্ট ডিজিজ, পস্ট প্যারাপ্লেজিয়া পর্যন্ত হতে পারে, প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। তাহলে সামান্য একটা মেরুদণ্ডের ব্যথা তার পিঠের মাঝখানের দিকে হচ্ছে, ওষুধ খাচ্ছে কিন্তু ব্যথা কমে না, জ্বর থাকতেছে, ক্ষুধা মন্দা থাকতেও পারে, নাও পারে, এই লক্ষণগুলো নিয়ে ডাক্তারের কাছে গেলে ভালো হয়। ভালো, একদম তাই। আমরা এবার একটু জানতে চাই যে শিশুদের সুস্থ মেরুদণ্ড জন্য আসলে কি কি সতর্কতা দরকার? ধন্যবাদ। শিশুদের সুস্থ মেরুদণ্ডের জন্য 6 মাস বয়স পর্যন্ত অ্যাবসলিউটলি ব্রেস্ট ফিড করার পরে, 6 মাসের পরে আমরা যে খাবারগুলো খাই নিজেরা, ওই ধরনের খাবারের মধ্যে যেমন সুষম খাদ্য, খিচুড়ি, ছোট মাছ, কলা, ডিম, দুধ সবই খেতে পারে বাচ্চারা 6 মাস পরের থেকে, অল্প অল্প করে। ছোটবেলা থেকে হাড়ের গঠনটা জি তার জি ঠিক রাখার এবং জন্য। সত্যি কথা বলতে কি, গবেষণাতে পাওয়া গেছে অ্যাট দ্য এজ অফ 30 বছর বয়স পর্যন্ত এই বোন ব্যাংক গড়ে ওঠে। 30 বছরের পরে মেরুদণ্ডের হাড্ডি, সব হাড্ডি আস্তে 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 আবার একটু ক্ষয়প্রাপ্ত হয় সামান্য। এবং বলা হয় যে সবচেয়ে অস্থি ক্ষয় এসে পড়লো এই প্রশ্নের মধ্যেই, সেটা হচ্ছে যে বাচ্চাদের রিকেট হয় বেশি, যেটা ভিটামিন ডি রেজিস্টেন্স, রিকেট। মেরুদণ্ডের হাড্ডি শুধু না, সব হাড্ডিগুলো নরম হয়ে যেতে পারে, ক্যালসিয়াম কম অ্যাবজর্পশন হয় না, রিকেটস হতে পারে। সো বাচ্চাদের মেরুদণ্ড সুস্থ থাকার জন্য, শুধু মেরুদণ্ড নয়, পুরো স্কেলেটন, তার পুরোটাই বডিতে হাড্ডিগুলো ভালো রাখার জন্য মাছ, মাংস, ডিম, দুধ, এটার কোনো বিকল্প ছোটবেলা থেকে খাদ্য ছোটবেলা থেকে। ডাক্তার এহতেশামুল হক, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে সুস্থ মেরুদণ্ডের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো কি রয়েছে? ধন্যবাদ। আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানের মাধ্যমে, বাংলা নিউজ 24 টেলিভিশনের মাধ্যমে আমরা সামান্য কিছু হয়তো আপনাদের তথ্য দিতে পেরেছি। এরপরে তথ্যবহুল
এবং অন্যান্য স্লাইড এবং অন্যান্য উদাহরণ দিয়ে আরও কিছু বোঝানো সম্ভব। একটা সুস্থ জাতি, সুস্থ মেরুদণ্ড। যেমন আপনি নিজে আপনার কথা যদি বলেন, আপনার মেরুদণ্ড ভালো তো আপনি ভালো, যে কোনো কিছু করতে পারবেন। আপনার মেরুদণ্ড যদি প্রবলেম করে তাহলে আপনি অফিসে কাজ করতে পারবেন না, সুস্থ স্বাভাবিক কাজ করতে পারবেন না। আপনি হয়ে যাবেন জাতির জন্য, আপনার ফ্যামিলির জন্য একটা বার্ডেন। বোঝা হয়ে যাবে। সো বোঝা না হয়ে আমি আমার মেরুদণ্ডের ব্যাপারে সজাগ হই। যেমন লাইফস্টাইল চেঞ্জ, এক্সারসাইজ, সুষম খাদ্যর মধ্যে ডিম, দুধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ভিটামিন ডি প্রকৃতি যাকে দিয়েছে, দ্যাট ইজ সূর্যের আলোর এক্সপোজার। সকালে নরম আলোতে 10টা, 11টা, 12টা, 1টা এইরকম সময় যদি 10-15 মিনিটও হয় তাহলে ও কিন্তু অ্যাবজর্পশন হয় ভালো এবং তার কোনো অসুবিধা হয় না। আর পোশ্চার, এটা মানুষ স্মার্টনেসটা আসে করতে গিয়ে। স্মার্টনেস হচ্ছে তার হাঁটার মধ্যে, তার চলার মধ্যে, তার বসার মধ্যে। এই ব্যাপারটা তো মেরুদণ্ডেরই। সো সুস্থ মেরুদণ্ড, সুস্থ আপনি, সুস্থ জাতি, সুস্থ দেশ। ডাক্তার ইহতেশামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও সময় করে আমাদের স্টুডিওতে এসে কথা বলেছেন এবং একই সঙ্গে আপনার যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো রয়েছে সেটা নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছেন তাদের অনেক অনেক কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করার। আসলে এগুলো এক্সপ্লেনেশনের তো অনেক সময় দরকার। একদমই তাই। আমরা নিশ্চয়ই চাই ভবিষ্যতে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আবারও এটা নিয়ে বিস্তারিত আবার জি জি, কথা বলতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম মেরুদণ্ডের ব্যথা কোনো ছোট বিষয় নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজের সক্ষমতা, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। তবে সুখবর হলো সঠিক সময়ে সচেতনতা, সঠিক চিকিৎসা এবং কিছু সহজ অভ্যাসের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন আরেকটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে বাংলা নিউজ 24 এর সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।